আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাদি হত্যাকাণ্ডকে ঘিরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ফোরক মন্তব্য, সেটিকে কেন্দ্র করে এখন রীতিমতো দুই বাংলাতেই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই জায়গাতেই তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এবং তোলপাড়ের গতি এতটাই যে মন্তব্যের একদিন পরেই ভারতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কেন এই তোলপাড়? বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দলও বা মমতার এই মন্তব্যকে কেন ক্যাশ করতে চাইছে, লুফে নিতে চাইছে, আর মমতার উদ্দেশ্য বা কী, সেটি নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে। কেন এমনটি চলছে সে বিষয়ে পরে আসছি। তার আগে মামলার অভিযোগে কি বলা হয়েছে সেটি আপনাদের একটু জানিয়ে দিই। মামলাটি করেছেন রিঙ্কি চ্যাটার্জি সিং নামের একজন আইনজীবী। অভিযোগে তিনি বলছেন যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার গোপন আলোচনা হয়েছিল। এরপর তিনি ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে অভিযোগ তোলেন। এই ধরনের অভিযোগ প্রকাশ্যে জনগণ ও গণমাধ্যমের সামনে করা হয়েছিল, যার স্পষ্ট উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ণ করা এবং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে শত্রুতা সৃষ্টি করা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সে দেশেরই বুদ্ধিজীবী শ্রেণী বা বিশিষ্ট জন যারা রয়েছেন তারা নানান ধরনের প্রশ্ন তুলছেন। তাদের একজন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ। তিনি যেটি বলছেন তা হচ্ছে, সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু আমি মমতা ব্যানার্জির মতন এত দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে এর আগে কাউকে দেখিনি। বিশেষ করে যখন বিষয়টি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জড়িত, পররাষ্ট্রনীতির মতন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে জড়িত। তিনি বলছেন যে মমতা যদি নিজের আচরণ শুধরে না নেন, তার বিরুদ্ধে অবিলম্বে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হোক। এই কঠোরতম ব্যবস্থার চেহারাটি কেমন হবে আমরা জানি না, তবে তাকে যে জবাবদিহিতার আওতায় আনা উচিত সেটি শুধু ভারত কেন, আমরাও চাই। আমরা চাই যে সত্যি তার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে জবাবদিহিতার আওতায় এনে সেগুলো খোলাসা করা হোক। দায়ী যদি ভারত সরকার হয়ে থাকে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধেও যে কোনো ব্যবস্থা আশা করতে পারি। কিন্তু আসলে কি ঘটেছে? আর মমতার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশে জামাতে ইসলামী কিংবা এনসিপির মতন রাজনৈতিক দলগুলো, তার সঙ্গে আবার খোদ ইনকিলাব মঞ্চ রয়েছে, যেই মঞ্চের আহ্বায়ক ছিলেন শরীফ ওসমান হাদি, তারা এটিকে বেশ লুফে নেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে যে এ বিষয়ে ভারত সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। সেটি হতেই পারে, আপত্তির কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো তথ্য ছাড়াই কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অভিযোগ করেন, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্র কি জবাব দিতে বাধ্য? যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধরনের তথ্য দিতেন, স্পেসিফিক, তিনি নানান ধরনের ক্লু আমাদের সামনে তুলে ধরতেন, সেদিন আমরা বুঝতাম যে অবশ্যই এ বিষয়ে ভারত সরকারের জবাবদিহিতা আমাদের পক্ষ থেকে চাওয়া উচিত। আমরা যেটি মনে করি, বরং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা উচিত। এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এটিকে ক্যাশ করতে চাইছে, তাদের পক্ষ থেকে তো আমরা দেখেছিলাম এই হাদি হত্যাকাণ্ডকে ঘিরে প্রথমেই অভিযোগের তীরটি ছোড়া হলো বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রতি। তার উপরে যে আক্রোশের বহিঃপ্রকাশ প্রথম থেকেই সেটি আমরা দেখেছি। পরবর্তীতে কী হলো? অভিযোগটা তোলা হলো আওয়ামী লীগের প্রতি, এবং এখন এসে সেটি নতুন করে পুরো ভারতের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হচ্ছে, ভারত সরকারের বিরুদ্ধে। ভারতের লাভ আসলে কি? শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে কি ফায়দা হাসিল করতে চেয়েছিল ভারত? হাদিকে এমন কোনো হুমকি হয়ে উঠেছিল ভারতের বিরুদ্ধে যাকে হত্যা করতে হবে? এমন ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী প্রচারণা, ভারত বিরোধী বক্তব্য, আক্রমণাত্মক নানান শব্দ ব্যবহার তো নতুন কিছু নয়। শরীফ ওসমান হাদি কী হয়ে উঠেছিলেন? তিনি লাইমলাইটে এসেছিলেন, তিনি মানুষের
দৃষ্টিতে এসেছিলেন তার নানান ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, অশ্লীল শব্দ উচ্চারণ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। এর বাইরে আর কি? ইনকিলাব মঞ্চের জন্ম কতদিন আগে? 5 আগস্টের পরপরই তো। সেই ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থক কতজন? এ কথা তো অবশ্যই সত্য যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি ছিল আমাদের কাছে একেবারেই অনাকাঙ্ক্ষিত। তিনি তার রাজনীতি নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকলেও তাকে হত্যা করার মতো নিশ্চয়ই কোনো অপরাধ তিনি করেননি। হাদি যে স্রেফ রাজনীতির শিকার, রাজনীতিতে বলি করা হয়েছে তাকে, এ কথা তো তখন থেকেই আলোচনা চলছে। এবং এ কথাও তো সত্য যে তার জানাজায় যে অসংখ্য মানুষের উপস্থিতি, সেই জানাজায় কি এত মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল? যদিও বিষয়টি সেন্সিটিভ, আমি এই কথাগুলো আগে দু একটা জায়গায় বলেছি, আবারও এখানে বলছি যে হাদি জনপ্রিয় নেতা তো হয়ে ওঠেননি, তিনি মানুষের দৃষ্টি কেড়েছিলেন যে কোনো কারণে, সে তো উল্লেখ করলাম কেবলমাত্র। কিন্তু এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত হবে। সেই মানুষগুলোকে জড়ো করেছিলেন কারা? জড়ো করে তার মধ্য দিয়ে কি ফায়দা হাসিল করতে চেয়েছিলেন সেই রাজনৈতিক গোষ্ঠীগুলো? এগুলো অনেক কিছু সমীকরণ মেলানোর বিষয়। এবং হাদি হত্যাকাণ্ডের পরে মব সৃষ্টি করা হলো, মবের মাত্রাটাই বেড়ে গেল। একটা অস্থির বাংলাদেশ আমরা নতুন করে দেখলাম। ইউনূস সরকারের পুরোটা সময়ই অস্থির ছিল, কিন্তু ওই সময়টি আমরা দেখলাম আরও বেশি আতঙ্কের বাংলাদেশকে। সেই গোষ্ঠীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সখ্যতা রয়েছে, সেটি আমরা জানি। এখন এই সখ্যতার জায়গা থেকে, যোগসাজশের জায়গা থেকে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নতুন করে নিয়ে এসে বাংলাদেশে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা রয়েছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাম্প্রতিক নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেটিতে তার শোচনীয় ভরাডুবির পর মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন? আমরা জানি না, হতে পারে এটি, হতে পারে সব কিছুই। মজার কথা হচ্ছে হাদির বড় ভাই ওমর বিন হাদি, যিনি লন্ডনের বার্মিংহামে বাংলাদেশের হাই কমিশনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তিনি একই দিনে মমতা যেদিন এই মন্তব্যটি করলেন সেদিনই পরপর 2টি স্ট্যাটাস দিলেন তার ফেসবুকে। সেখান থেকে কী বলছিলেন যে শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টারিম সরকারের, ডক্টর ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন, নচেত হাদি হত্যা বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকেও হত্যা করলেও কেউ বিচার করবে না। এবং পরবর্তী আরেকটি পোস্টে তিনি বলছেন যে ওসমান হাদির হত্যার প্রেক্ষাপট তৈরিতে জামাতের আমিরের একজন ব্যক্তিগত সহকারী জড়িত। অথচ হাদির বড় ভাইয়ের এই বক্তব্যটিকে ওই রাজনৈতিক দলগুলো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে, তারা এটিকে আর গুরুত্ব দিচ্ছে না, এটিকে নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করছে না। রহস্যটি আসলে কোথায়? রহস্য কোথায়, এগুলো বের করা অনেকের জন্য নিশ্চয়ই কোনো বিষয় না, সমীকরণ এমনিতেই মিলে যায়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।